সিএসসি শপথ পালনের কথা নয় বিদ্যমান সংবিধান অনুযায়ী। শেখ হাসিনা সহ অন্যান্য যারা পলাতক আসামি রয়েছে, দণ্ডপ্রাপ্ত আসামি, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এবং এই দায়িত্ব এই নির্বাচিত সরকারের উপরে সবথেকে প্রধানতম দায়িত্ব বলে আমরা মনে করি। বাংলাদেশকে যে নরকের খাতে নিয়ে গিয়েছিল, সেই নরকের খাত থেকে যেসব শহীদেরা তাদের জীবন দিয়ে আমাদেরকে রক্ষা করেছিলেন, সেই সব শহীদেরা যেন ন্যায় বিচারটা প্রাপ্ত হন, সেই ন্যায় বিচারের ধারাবাহিকতা রক্ষার কার্যক্রমটা কতদূর পর্যন্ত অগ্রসর হয়েছে সেটা খোঁজ নেওয়ার জন্যই আজকে আমার ট্রাইব্যুনালে আসা। এবং একই সাথে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সহিংসতা হয়েছিল 14, 15 এবং 16 তারিখ 17 তারিখে যে সহিংসতাগুলো হয়েছিল, আমি গ্রেপ্তার হওয়ার আগে পর্যন্ত যে সহিংসতাগুলো আমি দেখেছিলাম, সেসব সহিংসতায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহিংসতায় আইসিটির অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 32/25 যে এখানে মামলাটি চলমান রয়েছে, সে মামলায় আমার সাক্ষ্য দেওয়ার কথা। একই সাথে 2021 সালে বাংলাদেশে যে গণহত্যা সংঘটিত হয়, সেই গণহত্যায় আইসিটিতে মামলা নাম্বার 31/25, এই দুটি মামলায় আমার এখানে সাক্ষ্য প্রদান করার কথা রয়েছে। সেই মামলাগুলোতে আমি কবে নাগাদ সাক্ষ্য প্রদান করতে পারবো, সেই খোঁজখবরগুলো নেওয়ার জন্যও আমি আজকে এসেছিলাম। খুব অল্প সময়ের মধ্যে সাক্ষ্য এই মামলা দুটিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহিংসতা এবং 2021 সালে মোদি যখন বাংলাদেশে এলেন তার বিরোধিতা করতে গিয়ে যে আন্দোলন হয়, সেই আন্দোলনে শেখ হাসিনার বাহিনী যে গণহত্যা চালায় ব্রাহ্মণবাড়িয়া এবং ঢাকা সহ অন্যান্য জায়গাগুলোতে, সেই মামলায় আমার সাক্ষ্য প্রদানের কথা রয়েছে। আমি সেই বিষয়গুলোতে সাক্ষ্য প্রদান করব সামনের দিনে, সেটা খোঁজখবর নিতে এসেছিলাম। এবং আজকে এই ট্রাইব্যুনালে এখনও পর্যন্ত আমরা যে সামারি পেয়েছি মামলা এবং বিচার কার্যক্রমের, তা হলো যে ফরমাল চার্জ দাখিল করা হয়েছে 24টি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ট্রাইব্যুনাল 1-এ 18টি, বিচার চলমান আছে 21টিতে। 3টি মামলায় এখন পর্যন্ত রায় দেওয়া হয়েছে। এই যে 3টি মামলায় রায় দেওয়া হয়েছে, সেই রায়গুলো এখনও পর্যন্ত কার্যকর করা হয়নি। যে সরকার নির্বাচিত হয়েছেন, বিএনপি সরকারের কাছে আমরা উদাত্ত করে আহ্বান জানাবো, শেখ হাসিনা সহ যারা ফাঁসির আসামি আছে, যারা দণ্ডপ্রাপ্ত আসামি আছে, তারা বিদেশের যেখানেই থাকুক না কেন, তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাদেরকে শাস্তি কার্যকর করতে হবে। তাদের বিচারের কার্যক্রম শেষ হয়েছে। এখন শেখ হাসিনা সহ অন্যান্য যারা পলাতক আসামি রয়েছে, দণ্ডপ্রাপ্ত আসামি, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এবং এই দায়িত্ব এই নির্বাচিত সরকারের উপরে সবথেকে প্রধানতম দায়িত্ব বলে আমরা মনে করি। এবং আমরা দেখেছি যে এই যতগুলো মামলা এখানে চলমান রয়েছে, সবগুলো মামলাতে প্রায় 457 জন আসামি রয়েছেন। তাদের মধ্যে 161 জন তারা গ্রেপ্তার হয়েছেন, একজন খালাস পেয়েছেন, একজন মৃত্যুবরণ করেছেন, একজন আসামি জামিনে আছেন। এর বাইরে 293 জন আসামি তারা এখনও পর্যন্ত পলাতক আসামি। একটা বিচার কার্যক্রম চলছে, 457 জন আসামির মধ্যে 293 জন আসামি এখনও পর্যন্ত পলাতক রয়েছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, অতি দ্রুত এই 293 জন আসামি সহ অন্য আরও যে মামলাগুলো সামনের দিনে হবে এবং যে ঘটনাগুলোতে এখনও মামলা হয় নাই, সে মামলাগুলোতে যারা আসামি হবেন তাদের প্রত্যেককে আন্তর্জাতিক আইন কানুনগুলোকে মাথায় রেখেই আন্তর্জাতিক পর্যায়ে আলাপ আলোচনা করে সেসব আসামিদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখোমুখি করা হবে। এটাই সরকারের কাছে আমাদের দাবি। এবং আমরা বারংবার আমাদের যারা ছাত্ররা ছিলাম আন্দোলনের সম্মুখভাগে, যারা আমরা জনতার দায়িত্ব সাথে নিয়ে আমরা আন্দোলন সংগঠিত করেছি, আমাদের উপর প্রধানতম কর্তব্য বাংলাদেশের সংস্কারকে বাস্তবায়ন করা এবং বিচারকে কার্যকর করা, এবং সেটা বিচার যে দৃশ্যমান হয়ে উঠল, শাস্তি যে কার্যকর হলো, সেটা দেখাটা আমাদের জন্য এবং আমাদের যারা শহীদ ভাইরা জীবন দিয়েছেন তাদের আত্মার শান্তির জন্য সবথেকে প্রধানতম কর্তব্য। এই কারণে আমরা বিএনপি সরকারের কাছে, সরকার দলের কাছে আমরা বিনীত কণ্ঠে আহ্বান জানাবো, কোনোভাবেই যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার মন্থর গতিতে না আসে, কোনোভাবেই যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার ধীরগতি না হয়, কোনোভাবেই যেন আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালের বিচার বাধাগ্রস্ত না হয়, বরং এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকে গতিশীল করার জন্য যে ধরনের লজিস্টিক সাপোর্টগুলো প্রয়োজন, নির্বাচিত সরকার হিসেবে সকল ধরনের লজিস্টিক সাপোর্ট তারেক রহমানকে দায়িত্ব নিয়েই সকল ধরনের লজিস্টিক সাপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে দিতে হবে এবং কোনোভাবেই যেন এই বিচার বাধাগ্রস্ত না হয় এবং বিচারের যতগুলো রায় হয়েছে সে রায়গুলো যেন কার্যকর করা হয়, সে ব্যাপারে সরকারকে সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা যখন সংস্কারের ইস্যুগুলো দেখেছি, আপনারা দেখেছেন যে এবারের যে নির্বাচন, সেই নির্বাচন কিন্তু একই সাথে দুটো নির্বাচন ছিল। একটা ছিল সংসদ সদস্যদের নির্বাচন,
আর একটা ছিল গণভোটের নির্বাচন। এবং এবারের যে নির্বাচনের আপনারা যদি ধারাবাহিকতা খেয়াল করে দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়া, যে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে ছিল না, কিন্তু জাতির প্রয়োজনে গ্রান্ড নর্মের জায়গা থেকেই, সংবিধানের ভিতর থেকেই এবং সংবিধানের বাইরে থেকেও আসলে এক্সট্রা কনস্টিটিউশনাল ইস্যু এবং কোয়াজি কনস্টিটিউশনাল, সংবিধানের ভিতরে আছে না এরকম একটা পরিস্থিতিতে দেশ তো চলতে হবে, সেরকম জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। সেটা নিয়ে সেই শপথ গ্রহণ নিয়ে বিএনপির কোনো আপত্তি ছিল না। যে গণভোটের জন্য যে আদেশ কার্যকর করার কথা বলা হলো, যে আদেশ জারি করা হলো, সে আদেশের মধ্যেই সংবিধান সংস্কার পরিষদের কথা এবং জাতীয় সংসদের সদস্য যারা আছেন তাদের কথা কিন্তু ওই একই গণভোটের আদেশের মধ্যে বলা আছে। জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ, সে আদেশের মধ্য দিয়েই কিন্তু এবারে নির্বাচন অনুষ্ঠিত হলো। সেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশের একটা অংশ, অর্থাৎ জাতীয় সংসদের সদস্য হিসেবে তারা শপথ নিলেন, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নিলেন না। এই বিষয়টা কিন্তু আমাদের সামনে স্পষ্টত তুলে ধরে যে বিএনপির কাছে যে বিষয়টা তাদের ক্ষমতা গ্রহণের জন্য তাদের কাছে পছন্দসই, তারা শুধুমাত্র ততটুকু মানবেন, আর যেটা তাদের ক্ষমতাকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে পারে সেই অংশগুলোকে তারা বাদ দিয়ে দিবেন। এই ধরনের একটা মনোভাব তারা প্রথম থেকে তারা প্রকাশ করেছেন। এই জন্য সংস্কারের বিষয় নিয়ে বিএনপির সরকারের তরফ থেকে একটা শঙ্কার জায়গা তৈরি হয়েছে। যতই শঙ্কার জায়গা আসুক না কেন, আমরা জানি বিএনপি শুরুতেও সংস্কারের বিপক্ষেই তাদের অবস্থান ছিল, সংস্কার কমিশনেও তারা সংস্কারের বিপক্ষে ছিল। যারা যখন হা এবং না ভোটের ক্যাম্পেইন চলে, ছাত্রদল অফিসিয়ালি তাদের অফিসিয়াল পেজে না ভোটের ক্যাম্পেইন করছে, তাদের বুদ্ধিজীবীরা না ভোটের ক্যাম্পেইন করছে, এবং শেষে গিয়ে জনচাপে পড়ে তারেক রহমান রংপুরে গিয়ে হ্যাঁ ভোটের পক্ষে তার বক্তব্য তিনি উপস্থাপন করেছেন। এই যে জনচাপে পড়ে গিয়ে গণভোটের পক্ষে হ্যাঁ পক্ষে অবস্থান নেওয়া, আমরা এটাও জানি যে জনচাপ জনগণের মধ্যে রয়েছে, শুধুমাত্র যারা 11 দলকে ভোট দিয়েছে বা অন্য দলগুলোকে ভোট দিয়েছে তারাই যে গণভোটে হ্যাঁয়ের পক্ষে ভোট দিয়েছে বিষয়টা এরকম নয়। এমনকি যারা বিএনপিকেও ভোট দিয়েছে তাদেরও অনেকে যে গণভোটে হ্যাঁয়ের পক্ষে ভোট দিয়েছে, এই রেশিওগুলো আপনারা পাবেন বিএনপির ভোটের অনুপাত, পার্সেন্টেজ, 11 দলের পার্সেন্টেজ, এনসিপির পার্সেন্টেজ, জামাতের পার্সেন্টেজ এবং গণভোটের যে পার্সেন্টেজ, এই হিসেবটা করলেই বের হয়ে আসে যে কোনো দলীয় বিবেচনায় থেকে কিন্তু জনগণ হ্যাঁ ভোটের পক্ষে তারা মতামত দেন নাই, বরং তারা জাতির প্রয়োজনে, দেশের প্রয়োজনে তারা গণভোটে হ্যাঁর পক্ষে অবস্থান নিয়েছেন। এত বড় বৃহৎ জনগোষ্ঠীকে বিএনপি যদি ওভারটেক করার চেষ্টা করে, জনচাপে পড়েই তারা এটা আর পারবে না। এবং আমরা জানি তারা জল ঘোলা করবে, জল ঘোলা করে জনচাপে বাধ্য হয়েই সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে তারা বাধ্য হবে। এই কারণে আমরা মনে করি যে সংস্কারের বিষয় যে দোদুল্যমানতা বিএনপি সরকারের পক্ষে রয়েছে, সেই দোদুল্যমানতার ছোঁয়া যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে না আসে, সেই বিষয়টাই তাদেরকে জানানোর জন্য, সেই খোঁজখবরগুলো নেওয়ার জন্যই আজকে আমি এখানে উপস্থিত হয়েছি। আমরা দেখেছি যে যারা প্রধানতম আসামি, যেমন শেখ হাসিনা, ওবায়দুল কাদের, যারা এই সময়টাতে আসলে শুধু হুকুমের আসামি না, শেখ হাসিনা নিজে উস্কানি দিয়েছে আন্দোলনে, সে নিজে লিথাল ওয়েপন ব্যবহার করতে বলছে, ওবায়দুল কাদের গুলি করতে বলছে। এইসব অহরহ এভিডেন্স আপনাদের কাছেই আছে, সাংবাদিকদের কাছেই আছে, সকলের কাছে আছে, অথচ তাদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা সম্ভবপর হয় নাই। এই যে এখনো পর্যন্ত যারা শেখ হাসিনার মতো ক্রিমিনাল, তাদেরকে বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে বিচারের সামনে তাদেরকে নিয়ে আসা গেল না, কোর্টে প্রেজেন্ট করা গেল না, এটাকে আমরা একটা ব্যর্থতা হিসেবে দেখি। এবং এই ব্যর্থতা ঘোষণার দায়িত্ব নির্বাচিত সরকারকেই নিতে হবে। এবং আমরা মনে করি যে বাংলাদেশের জনগণ সকলে চায় যে যাতে করে বাংলাদেশের সামনের দিনে আর কেউ ফেসিবাদ কায়েম করতে না পারে, জুলুমশাহী তৈরি করতে না পারে। সে কারণে হলেও শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ অন্যান্য যারা পলাতক আসামি আছে তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচার করতে হবে, এবং যাদের বিচারের রায় হয়ে গেছে তাদের বিচারের রায় কার্যকর করতে হবে। বিএনপি 2/3 মেজরিটি পেয়েছে, কিন্তু গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এখানে গণভোটের রায়ের উপরেই বাকি সব কিছু নির্ধারিত হওয়ার কথা। আপনি যদি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ দেখেন, যার উপরে ভিত্তি করে 24-এর এই নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে, আপনি আমাকে বলেন তো, এই যে সিএসি তিনি আমাদেরকে শপথ পড়ালেন, আসলে তো সিএসির শপথ পড়ানোর কথা নয়। বিদ্যমান সংবিধান অনুযায়ী তো অন্য কারো শপথ পড়ানোর কথা, যিনি স্পিকার আছেন তার শপথ পড়ানোর কথা। সেই জায়গাটা কি সংবিধানের বাইরে গিয়ে, অথবা এই জায়গাগুলোতে পরিবর্তন এনে, অথবা এই জায়গাগুলোতে ফাঁকফোকর খুঁজে নিয়ে নতুন করে সংশোধন করে আলাপ আলোচনা করে জাতির বৃহত্তর প্রয়োজনে বিএনপিকে সিএসির কাছে গিয়ে তারা কি শপথ গ্রহণ করে নাই? তারা কি প্রচলিত যে নিয়ম সংবিধানে যেটা আছে তারা কি সেভাবেই শপথ গ্রহণ করে নাই তো? নির্বাচন কি প্রচলিত সংবিধানে যেভাবে আছে সেভাবে হয়েছে না তো?
এই যে নির্বাচন হয়েছে সেটা তো জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ সেই অনুপাতে এবারে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে। অতএব আর যা কিছুই হোক না কেন, 2/3 মেজরিটির যে গর্ব এবং অহংকারের যে জায়গাগুলো অতীতে বাংলাদেশ দেখেছে এবং যার মধ্য দিয়ে সংবিধানকে একদলের করা হতো, সেটাকে চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্যই গণভোটে এই রায় জনগণ দিয়েছে যে উচ্চকক্ষ হবে, সেই উচ্চকক্ষে ভোটের অনুপাতে পিআর পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচিত হবে। যদি এটার কোনো ব্যত্যয় তারা করার চেষ্টা করে, সেক্ষেত্রে তারা জনগণের রায়কে তারা প্রত্যাখ্যান করবে।